আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরেকটি ক্লাসে। এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি নাসরুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে। এই ক্লাসে আমরা আলোচনা করব পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের প্রথম টপিক হলো দৈব চলক, বা যাকে ইংলিশে বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। এখন দেখো, আমরা আগের ক্লাসে বা প্রথম চ্যাপ্টারে আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি। এই চ্যাপ্টারে আমরা দেখব র্যান্ডম ভেরিয়েবল কি, এবং র্যান্ডম ভেরিয়েবল নিয়ে যত আলোচনা আছে সবকিছু আমরা মূলত এই চ্যাপ্টারে কভার করব। ঠিক আছে? তাহলে যদি আমরা চিন্তা করি র্যান্ডম ভেরিয়েবল কি, আমরা সাধারণত ভেরিয়েবল বলতে কি বুঝি, যে ভেরিয়েবল হলো বা চলক হলো কি আমাদের এমন একটা রাশি যার মান কি পরিবর্তন হয়। এখন দেখো, র্যান্ডম ভেরিয়েবল কি, যে ভেরিয়েবলের আউটকাম কি হবে আমরা আগে থেকে জানি, যে এই ভেরিয়েবল আউটকাম কি কি হইতে পারে আমাদের আগে থেকে জানা থাকে, কিন্তু কোন আউটকামটা পাবো এটা আমরা জানি না। এই হলো একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হলো আমাদের প্রতিটি আউটকাম বা প্রতিটা আমাদের যে আউটপুট আসবে তার আমরা প্রতিটার জন্য আলাদা করে সম্ভাবনা যুক্ত থাকে। তাহলে কি বললাম, যে চলকের আউটকামগুলো আমরা আগে থেকে জানি, কিন্তু কোন আউটকাম আসবে ওইটা আমরা এক্স্যাক্টলি জানি না, এবং প্রতিটা আউটকামের কি থাকে, সম্ভাবনা যুক্ত থাকে। তাহলে দেখো, আমরা ফর্মাল ডেফিনেশন দেখি, যে যে সংখ্যাগত চলক সম্ভাবনাযুক্ত বিভিন্ন মান গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলি, দৈব চলক বলি। দেখো, তাহলে এখানে মূল কথা কি, দেখো যে চলকটা আমাদের কি সম্ভাবনা যুক্ত থাকে, সম্ভাবনা যুক্ত থাকলে তাকে আমরা কি বলি, দৈব চলক। ঠিক আছে? ওকে, তাহলে যদি আমরা একটা উদাহরণ দেখি, যে আমরা একটা কয়েন টস করব। ঠিক আছে? কয়েন টস করলে আমাদের আউটপুট কি আসতে পারে এটা আমরা কি জানি, হয় হেড আসবে না হলে কি টেল আসবে। এখন দেখো, যে আমাদের হেড আসার চান্স কত, হেড আসার চান্স হলো হাফ, আবার টেল আসার চান্স কত, হাফ। তাহলে আমরা এক্স কে যদি ধরি একটা দৈব চলক, যে এটা এক্স যদি হয় আমাদের একটা আউটকাম। ঠিক আছে? এখন আমাদের আউটকামটা কি, আমাদের হেড আসবে কি আসবে না। যদি হেড আসে, যদি তাহলে আমরা বলবো ওইটাকে 1, আর যদি হেড না আসলে এটা হলো 0। তাহলে এক্স এর ভ্যালু 0 হইলে কি হেড আসবে না, আর যদি 1 হয় তাহলে হেড আসবে। তাহলে দেখো, আমাদের প্রতিটা আউটপুটের মানে 0-র জন্য, মানে 0 মানে কি আমাদের এখানে টেল আসার জন্য আমাদের প্রবাবিলিটি কত, এখানে হাফ, এবং হেড আসার জন্য প্রবাবিলিটি কত, হাফ। তাহলে দেখো, এখানে প্রতিটা আউটকামের জন্য আমাদের একটা অ্যাসাইন প্রবাবিলিটি থাকে বা সম্ভাবনা যুক্ত থাকে। তাহলে আশা করি তোমরা বুঝছো যে দৈব চলক কি। দৈব চলকের জন্য এক কথা যদি বলি, দৈব চলক হলো এমন চলক যার কি প্রতিটা আউটকামের জন্য আমাদের একটা করে সম্ভাবনা অ্যাসাইন করা থাকে। ঠিক আছে? ওকে, পরেরটা যদি দেখি, পরের টপিক। এবার দেখো, কেন বলছে আমাদের দৈব চলকের প্রকারভেদ। আমাদের দৈব চলক কত প্রকার আমরা জানি। দৈব চলক আমাদের দুই প্রকার। একটা কি, একটা হলো আমাদের বিচ্ছিন্ন চলক দৈব চলক, আর একটা কি আমাদের অবিচ্ছিন্ন দৈব চলক। এখন দেখো, বিচ্ছিন্ন দৈব চলক কি, তাহলে তোমার একটা প্রশ্ন করলাম, তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? তুমি হয় বলো 2 জন বা 3 জন বা 5 জন বা 7 জন এরকম। এখন তুমি কি বলতে পারো তোমার পরিবারের সদস্য সংখ্যা 4.5 জন বা 6.7 জন? এটা তো বলতে পারি না। তাহলে দেখো, এই যে আমাদের যে ডিসক্রিট বা আমাদের বিচ্ছিন্ন সংখ্যক সংখ্যা নিয়ে যে ভেরিয়েবলের আউটকামগুলো কি থাকে, বিচ্ছিন্ন সংখ্যক সংখ্যা থাকে বা বিচ্ছিন্ন ভ্যালু থাকে, ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক বা বিচ্ছিন্ন দৈব চলক। এখন দেখো, তাহলে যেহেতু তোমার পরিবারের সদস্য সংখ্যা ভগ্নাংশ হইতে পারে না, তাই তোমার পরিবারের সদস্য সংখ্যা কি একটা, তোমার যদি বলি এটা একটা বিচ্ছিন্ন চলক। ঠিক আছে? তাহলে বলবো কি, যে সকল দৈব চলকগুলো কি করতে পারে, শুধুমাত্র বিচ্ছিন্ন মান গ্রহণ করতে পারে, ওই সমস্ত চলকগুলোকে আমরা কি বলি, ওই সমস্ত চলকগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন দৈব চলক। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার যাই আমরা, দেখো পরেরটা কি হবে, তাহলে অবিচ্ছিন্ন দৈব চলক। এখন দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় আজকের তাপমাত্রা কত, তুমি কি বলবা? হয় তোমার 30.5 ডিগ্রি সেলসিয়াস বা 35.5 ডিগ্রি সেলসিয়াস বা 33.2 ডিগ্রি সেলসিয়াস বা 35 ডিগ্রি সেলসিয়াস। মানে দেখো তো, এই তাপমাত্রা কি কোনো একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে না? তাহলে যে সমস্ত চলকের ভ্যালু যে কোনো রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে, ওই ধরনের চলককে আমরা কি বলি, আমাদের অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন দৈব চলকের সংজ্ঞা আমরা কি দেবো, এর সংজ্ঞা দিব যে চলক বা যে দৈব চলক একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলবো, উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা এখন ফর্মাল বলতে চাই যে যে সকল দৈব চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলবো, অবিচ্ছিন্ন দৈব চলক। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা পরের টপিকে। এখন দেখো, আমাদের ফাংশন সম্পর্কে জানতে হলে আমাদের
ম্যাথমেটিক্সের অন্যয় সম্পর্কে, অন্যয় মানে কি রিলেশন, মানে দুইটা সেটের মধ্যে যখন সম্পর্ক থাকে, ঠিক আছে, মানে দুইটা সেটের মধ্যে যখন আমাদের একটা সম্পর্ক থাকবে এবং তার ওই সম্পর্কের মধ্য থেকে যে ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো আমাদের একটা সেট এ আর একটা সেট আছে ধরো বি, ঠিক আছে, এটা দিলাম 1 2 3, এটা দিলাম 4 5 6, দেখো এর করসপন্ডিং সেট যদি এইটা হয়, এর যদি করসপন্ডিং সেট এইটা হয় এবং এর করসপন্ডিং সেট যদি এইটা হয়, এখন এইটা একটা কি, এইটাকে আমরা বলি রিলেশন, এটা যদি সেট এ হয়, যদি বি হয়, এটা থেকে বলে আমরা অন্যয় বলি, ঠিক আছে। এই অন্যটা ফাংশন কখন হবে, যখন এইটাকে প্রথম সেটটাকে আমরা যদি এক্স মনে করি, এটা যদি ওয়াই মনে করি, আমাদের এই অন্যটা ফাংশন কখন হবে, যদি প্রতিটি এক্স এর জন্য একটা এক্স এর জন্য একটা করে ওয়াই পাই, কি একটা এক্স এর জন্য শুধুমাত্র একটাই ওয়াই পাওয়া যায়, তখন ওই ধরনের অন্যয়কে আমরা কি বলবো, ফাংশন। ফাংশনকে আমরা এক কথা চাই ফাংশন মেশিনের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে, যেখানে একটা কি স্বাধীন ভেরিয়েবল একটা অধীন ভেরিয়েবল। তাহলে y ইকুয়াল টু যদি হয় আমাদের f অফ x একটা ফাংশন, এখানে x হলো তোমার স্বাধীন ভেরিয়েবল, y হলো কি অধীন ভেরিয়েবল, এখানে প্রতি x এর জন্য একটা করে y পাবো, যদি আমরা একটা x এর জন্য দুইটা y পাই তাহলে এটা আমাদের কি ফাংশন হবে না, ঠিক আছে। তাহলে ফাংশনের শর্ত হলে একটা x এর জন্য আমাদের একটাই y পাইতে হবে, ঠিক আছে। আর এখানে একটা মেশিনের সাথে তুলনা করে তাহলে ইনপুট হলো কি x আর এর আউটপুট কত y, তাহলে এখানে স্বাধীন ভেরিয়েবলকে আমরা কাকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারি, x কে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, কিন্তু y কি চেঞ্জ করতে পারি। তাহলে x হলো আমাদের স্বাধীন ভেরিয়েবল, y হলো কি অধীন ভেরিয়েবল। তাহলে ফাংশনের সংজ্ঞা যদি আমরা দিই, ফাংশন হলো এখানে আমাদের এমন স্বাধীন এবং অধীন চলকের মধ্যে এমন সম্পর্ক যেখানে কি আমাদের স্বাধীন চলকটাকে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এবং এই স্বাধীন চলক যে এক্স এর একটা ভ্যালুর জন্য সর্বোচ্চ আমরা একটাই ওয়াই পাইতে পারবো, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাইবে, একাধিক ভ্যালু পাই, তখন এটা কি ফাংশন হবে না। ফাংশন কখন হবে, এক্স এর একটা ভ্যালুর জন্য আমরা যদি ওয়াই এরও একটা ভ্যালু পাই তখন এটা কি হবে, আমাদের ফাংশন হবে। ওকে, ঠিক আছে। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে আমাদের, কি বলছে y ইকুয়াল টু 5x প্লাস 20 বা 20, তাহলে এইটাই কি আমাদের একটা ফাংশন, ঠিক আছে। ফাংশন হলো দুটো চলকের মধ্যে সম্পর্ক, এর মধ্যে কি দেখো ফাংশন কি x আর y এর মধ্যে সম্পর্ক, যেখানে x হলো কি স্বাধীন, y কি আমাদের অধীন, ঠিক আছে। দেখো x এর ভ্যালু বাড়াইলে y এর ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে, যদি আমাদের দেখো এখানে তোমাদের ফর্মাল ডেফিনিশন বলা আছে, আমি যেগুলো বলছি এগুলো লেখা আছে, তোমরা সিলেক্টটা পেয়ে যাবা, সিলেক্ট একবার পড়লে তোমরা বেশি আরো ভালো করে বুঝে যাবা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার দেখো তাহলে আমরা আমাদের পরের টপিকে দেখো এখানে কি বলছে, দেখো y ইকুয়াল টু 5x প্লাস 20, এখানে x হলো কি এই ওইটা কি হলো আমাদের একটা x এর ফাংশন, ঠিক আছে। দেখো আমাদের স্বাধীন চলক দিয়ে থাকবে, ফাংশনটা কার ফাংশন হবে, তার ফাংশন হবে, তো দেন x আমাদের, তাহলে দেখো যদি আমাদের এখানে স্বাধীন চলক x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর কি একাধিক মান পাওয়া গেল, সেটা আমাদের কি হবে না, ফাংশন হবে না, কিন্তু অন্যায় হইতে পারে, ঠিক আছে, অন্যায় হবে কিন্তু ফাংশন হবে না। তাহলে আমরা এই কথা আগেই বলছি যে আমাদের y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু f অফ x, এটা ফাংশন কখন হবে, যদি x এর একটা ভ্যালুর জন্য y এর একটাই ভ্যালু পাই তখন ফাংশন হবে। ফাংশন কখন হবে না, যদি আমাদের x এর একটা ভ্যালুর জন্য y এর একাধিক ভ্যালু পাই তাহলে কি আমাদের এটা ফাংশন হবে না, ক্লিয়ার। ফাংশন কখন হবে, যদি আবার বলি যে x এর একটা ভ্যালুর জন্য তো y এর একটাই ভ্যালু পাওয়া যায় তখন এটা আমরা কি বলবো, ফাংশন বলবো। আর যদি x এর একটা ভ্যালুর জন্য y এর একাধিক ভ্যালু পাওয়া যায় তাহলে এটা কি বলবো, এটা আমাদের ফাংশন না, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে আমাদের নতুন আরেকটা টপিক সমাকলন। সমাকলন ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন, বা বাংলায় সমাকলন একটা মানে হলো যোগজীকরণ। যোগজীকরণ মানে যোগজীকরণ বলতে বোঝায় ছোট অংশকে যোগ করে আমরা বড় একটা অংশ মানে বড় করা, ছোট ছোট অংশগুলোকে যোগ করা কে আমরা কি বলি, যোগজীকরণ, ঠিক আছে। এখন দেখো যোগজীকরণ কি বলা হয়, দেখো ইন্টিগ্রেশন বলা হয়, এবং দেখো এই সমাকলনকে আমরা দেখো এই সাইন দিয়ে প্রকাশ করি, এই দেখো এইরকম লম্বা করে এই সাইন দিয়ে আমরা কি সমাকলনকে প্রকাশ করি, ঠিক আছে। দেখো আমরা সমাকলন দ্বারা কি বের করি, আমরা ক্ষেত্রফল বের করতে পারি, আয়তন, এই টাইপের জিনিসপত্র বের করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো যদি কোনো একটি ফাংশন f অফ x কে x এর সাপেক্ষে কি করি আমরা সমাকলন করি, করলে তাহলে কি x অক্ষ এবং f অফ x এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে। যেমন ধরো এইটা একটা ফাংশন আছে, এটা হলো f অফ x, ঠিক আছে, এটা হলো f অফ x, এই ফাংশনকে আমাদের x অক্ষের সাপেক্ষে সরি আমরা যদি x সাপেক্ষে সমাকলন করি f অফ x dx, ঠিক আছে, এই সমাকলন যদি করি f অফ x কে মানে এই ফাংশনটাকে আমরা x অক্ষে x এর সাপেক্ষে সমাকলন করি, কি x এর সাপেক্ষে সমাকলন করলে এ কি করবে, দেখো x অক্ষে যদি এরিয়া তৈরি করবে ওই সমাকলনের মান হবে, তাই দেখো এই এই পুরো সমাকলন এরিয়া যদি a হয় আমাদের, এই a এর মান হবে কোনটা, আমাদের এরিয়াটুকু হবে কি a এর মান, ঠিক আছে, এই এরিয়া কি আমাদের হবে a এর মান। তাহলে সমাকলন আমাদের কি করে, যদি আমরা কোনো একটা
লাইনকে সমাকলন করি, এখান থেকে আমরা এরিয়া পাবো, যদি বা ক্ষেত্রফল পাবো। যদি আমরা একটা রেখাকে সমাকলন করলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। আর যদি আমরা যে অক্ষের সাপেক্ষে মানে যার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে আমরা এটাকে সমাকলন করি, তাহলে এক্স অক্ষের সাথে আমাদের যে এরিয়া আসবে ওইটাই কি আমাদের সমাকলনের মান। যদি আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করতাম, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যে আমাদের এরিয়াটা আসতো ওই অক্ষের সাথে, ওইটাই কি আমাদের ওই সমাকলনের মান। ঠিক আছে, তাহলে মেইনলি আমরা সমাকলন দিয়ে এরিয়া বের করবো বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে দেখো যার সাপেক্ষে আমরা সমাকলন করবো, এক্স এর সাপেক্ষে করলে আমরা এইখানে কি লিখবো? ডিএক্স লিখবো। ঠিক আছে, আর যে ফাংশনটাকে ওইটাকে সামনে রাখবো, আর সমাকলন চিহ্নটা কি একদম প্রথমে থাকবে। এটা মানে হলো আমাদের দেখো এইটার মানে কি বোঝায়? এটা মানে বোঝায় আমরা এফ অফ এক্স কে এক্স অক্ষের সাপেক্ষে সমাকলন করতেছি। ঠিক আছে, ওকে, এতটুকু বুঝলে বাকিগুলো আরো সামনে গেলে আরো বোঝা যাবে। আমরা एग्जांपल দেখবো অনেক। যেমন তো এখানে দেওয়া আছে, উদাহরণ হিসেবে বলা আছে y = 2x। ঠিক আছে, একটা ফাংশন যার সীমা কত দেখো 0 থেকে 7 পর্যন্ত। দেখো এখানে 0 থেকে x, দেখো এখানে 0 থেকে 7 পর্যন্ত একটা লাইন। ঠিক আছে, এই লাইনকে y = দেখো 2x, এই লাইনকে x অক্ষের সাপেক্ষে সমাকলন যদি করি, তাহলে কি বলছি আমরা? সমাকলন করলে x এর সাপেক্ষে সমাকলন করলে কি নেব আমরা? x অক্ষের সাথে আমরা ক্ষেত্রফল নেব। দেখো তাহলে এইটা আমাদের x অক্ষের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করে? দেখো এইটা যদি x অক্ষের সাথে এইখান থেকে এতটুকু, দেখো কতটুকু, দেখো এই ক্ষেত্রফলটা উৎপন্ন করছে না? ঠিক আছে, এই যে এই ক্ষেত্রফলটা, দেখো এইটা ক্ষেত্রফল দিয়ে বের করতে, দেখো এইখান থেকে এতটুকু দূরত্ব কত? দেখো এটা 7, আর এইখান থেকে এতটুকু দূরত্ব কত? দেখো এই বিন্দুটা কত? 14, তাহলে এতটুকু আছে কত? 14। তাহলে এরিয়া কত হবে? দেখো এরিয়া ইকুয়াল হবে, যেহেতু এটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমির মান কত? 7, উচ্চতার মান কত আমাদের? 14। ঠিক আছে, তাহলে কত হবে? দেখো তো হাফ হাফ এতটুকু এরিয়া আসে কত আমাদের? 49। ঠিক আছে, এখন দেখো এইটাকে আমরা যদি সমাকলন করে এরিয়া বের করতাম, তাহলে কি আসতো? দেখো তো, তাহলে আমি এরিয়া যখন সমাকলন করে বের করতাম তাহলে কি আসতো? দেখো সমাকলন সাইন, দেখো আমরা সমাকলন একটা নির্দিষ্ট সমাকলন আছে আর ঠিক অনির্দিষ্ট, নির্দিষ্ট কারণে আমাদের লিমিট আছে। দেখো তো এক্স এর লিমিট এখানে কত? 0 থেকে, এক্স এর লিমিট কত? 7 পর্যন্ত। তাহলে দেখো লিমিট হবে 0 থেকে 7, আর ফাংশনটা কি হবে? এক্স এর মান কত? দেখো তো 2x, 2x ইনটু dx। এখন দেখো আমাদের সমাকলনের সূত্র আছে, সমাকলন যদি ধরো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা যদি সমাকলন আমরা করি তাহলে ফর্মুলা কি? দেখো x এর পাওয়ার n প্লাস 1 হবে, নিচে কত? দেখো n প্লাস 1 দিয়ে ভাগ হবে নিচে। ঠিক আছে, তাহলে এইটা কি তোমার এই সমাকলনের ফর্মুলা। ঠিক আছে, প্লাস c। এখন দেখো যেহেতু নির্দিষ্ট সামনে কি 2 আছে, 2টা বাইরে থেকে যাবে, আর x এর পাওয়ার কত? 1, x এর পাওয়ার 1 হলে কি হবে? দেখো তো x এর পাওয়ার n এর মান 1, তাহলে n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। আর দেখো এই যে লিমিটটা তো থাকবে, লিমিটটা আমরা দুই পাশে বসাই দেবো। কত? দেখো 0 থেকে 7, তাহলে উপরে আমাদের কি আসে? 2টা বাইরে নিয়ে আসলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে উপরে থাকে x স্কয়ার, আর x স্কয়ার লিমিট কত? দেখো 0 থেকে 7। তাহলে সমাকলন করে দেখো আপার লিমিটটা আমরা আগে বসাবো, তারপর কি মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো 9 মাইনাস x এর মান 0 বসালে 0, তাহলে आंसर কত আমাদের? 49। দেখো আমরা সমাকলন করেও আমাদের এরিয়া পাইছি কত? 49। আবার ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা মান পাইছি কত? 49। তার মানে সমাকলন মানে কি? আমাদের যদি কোনো একটা রেখাকে আমরা সমাকলন করি, এখান থেকে আমরা কি পাবো? এরিয়া পাবো। ঠিক আছে, ক্লিয়ার? মোটামুটি আশা করি। ওকে, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে দেখো, এখানে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ফাংশনটি সমাকলনের মান আর কি আমাদের ফাংশনটি ত্রিভুজ যে ক্ষেত্রফল দুটো কি সেম আসছে। ওকে, এবার দেখবো আমরা সমাকলন কত প্রকার। সমাকলন মেইনলি আমাদের দুই প্রকার। কি কি? একটা কি বললাম নির্দিষ্ট সমাকলন, একটা আর ঠিক অনির্দিষ্ট, একটা কত? নির্দিষ্ট dx dx। ঠিক আছে, এখন দেখো এর কোনো লিমিট নাই। যদি লিমিট না থাকে, আপার লিমিট বা লোয়ার লিমিট, এগুলোকে আমরা কি বলি? অনির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, আর যদি আমাদের নির্দিষ্ট সমাকলন করা, তাদেরকে ধর লিমিট থাকলো a থেকে b f of x dx। ঠিক আছে, তাহলে এইটা কি আমাদের নির্দিষ্ট সমাকলন। দেখো লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট আছে। বুঝতে পারছো তাহলে কোনটা নির্দিষ্ট সমাকলন, কোনটা অনির্দিষ্ট সমাকলন? যাদের লিমিট থাকবে তারা কি আমাদের নির্দিষ্ট সমাকলন, আর যাদের লিমিট থাকবে না তারা কি আমাদের অনির্দিষ্ট সমাকলন। ওকে, ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। দেখো নির্দিষ্ট সমাকলন কি বলছে? অনির্দিষ্ট কি? দেখো তো যাদের সমাকলনের নির্দিষ্ট সীমা উল্লেখ থাকে না তারা কি আমাদের অনির্দিষ্ট সমাকলন। তাহলে দেখো আমাদের লিমিট উল্লেখ নাই, কোনোটার লিমিট উল্লেখ নাই, এটা কি আমাদের অনির্দিষ্ট সমাকলন। আর নির্দিষ্ট সমাকলন কি বলছি? তাদের লিমিট উল্লেখ থাকবে। দেখো 2 থেকে 4 এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে, 5 থেকে 10 এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে তার মানে কি? দেখো এর লিমিট উল্লেখ আছে, তার মানে কি না আমাদের কি
নির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। ওকে, দেখো অনির্দিষ্ট সমাকলনে যদি আমরা সমাকলন করি, দেখো অনির্দিষ্ট সমাকলন করার ক্ষেত্রে আমাদের অনির্দিষ্ট করলাম কত x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 3, এটা যদি সমাকলন করি তাহলে অ্যান্সার হবে কি, দেখো সরি, এর অ্যান্সার হবে তোমার, দেখো x এর পাওয়ার কত n প্লাস 1 মানে 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1, ফর্মুলা ফেলে প্লাস কি c হবে। দেখো অনির্দিষ্ট সমাকলনে আমাদের প্লাস c থাকে, সমাকলন করতাম তোমার 3 থেকে 5, তাহলে হয়তো কি দেখো x কিউব dx, তাহলে আমরা কি করতাম দেখো x পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1, তার লিমিট কত হয়, কত হইতো দেখো তো, এই লিমিট লিখতাম আমরা এইভাবে 3 থেকে 5, ঠিক আছে, সি লিখতে না, প্লাস সি লিখবো না। তাহলে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমরা প্লাস সি লিখবো, আর নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমাদের প্লাস সি লিখতে হবে না। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের কয়েকটা সূত্র আছে সমাকলন, আমাদের যেসব সূত্র বেশি বেশি ইউজ করবো ওইগুলোর ক্ষেত্রে এইখানে সূত্রগুলো দেখো, যদি কোনো একটা ধ্রুবক পদ বা সমাকলন করে kx প্লাস c, ঠিক আছে, x কে যদি করি তাহলে দেখো তো, দেখো x এর পাওয়ার কত 1 না, তাহলে আমাদের কি হবে দেখো, x এর পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই কত 1 প্লাস 1 মানে কি, তাহলে x স্কয়ার বাই 2 হবে প্লাস c, x এর পাওয়ার n থাকলে কি হয় দেখো তো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো তো কি করবো, তাই x এর পাওয়ার যদি n হয় তাহলে কি হবে, x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কত n প্লাস 1 প্লাস c, ঠিক আছে, n এর মান কত -1 হইতে হবে না, কারণ দেখো -1 হলে নিচে গেলে 0 হয়ে যাবে, নিচে 0 হলে কি হবে আমাদের অসংখ্যায়িত হয়ে যাবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, যদি x এর পাওয়ার -1 বা 1/x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে ln x প্লাস c, আবার দেখো e টু দি পাওয়ার x এর মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে e টু দি পাওয়ার x ই হবে, আবার দেখো e টু দি পাওয়ার -x যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস e টু দি পাওয়ার -x, দেখো x এর সহগ দিয়ে আমরা ভাগ করে দেব, x এর সহগ যদি কোনো কিছু থাকে দেখো তাহলে e টু দি পাওয়ার x, দেখো এর x এর সহগ কত -1, তাহলে কি হবে দেখো e টু দি পাওয়ার -x যদি ইন্টিগ্রেশন করি তাহলে e টু দি পাওয়ার -x ডিভাইড বাই কত -1, তাহলে কি হবে e টু দি পাওয়ার -x, ঠিক আছে। পরেরটা দেখো e টু দি পাওয়ার kx সমান কত হবে, e টু দি পাওয়ার kx ই হবে, কিন্তু আমরা কি বলছি x এর সহগ দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হবে e টু দি পাওয়ার kx ডিভাইড বাই k প্লাস c। ক্লিয়ার? তাহলে এই দেখো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে আমরা এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলো আমরা সলভ করব, ঠিক আছে। চ্যাপ্টার আমাদের বেশি বেশি ইন্টিগ্রেশন লাগবে, আমরা ইন্টিগ্রেশন দিয়ে বেশিরভাগ ইন্টিগ্রেশন দিয়ে সলভ করব, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথম প্রবলেমে দেখো, এখানে কি বলছে দেখো, যোগ বিধি যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার m, মানে কি দেখো এটা x এর ফাংশন, এটা x এর ফাংশন হয়, তাহলে কি মান যদি প্লাস থাকে তাহলে আমরা কি দুটো কালো যোগ করে লিখতে পারবো, দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার m dx প্লাস ইন্টিগ্রেশন, এটা ওর ফর্মুলা কি হবে, প্রথমবার x এর পাওয়ার দাও থাকবে, পাওয়ার কি এক বাড়বে, তাহলে x এর m প্লাস 1 ডিভাইড বাই এই পাওয়ারটা দিয়ে আমরা কি ভাগ করে দেব না, m প্লাস 1 দিয়ে ভাগ করব, মাঝে প্লাস ছিল প্লাস দিলাম, এই প্লাসটা কোথায় এইখানে, আর দেখো এই যে x এর পাওয়ার n, তাহলে x এর পাওয়ার n প্লাস 1 হবে ডিভাইড বাই n প্লাস 1, কারণ আমরা ফর্মুলা দেই জাস্ট কি ফর্মুলা প্লাস c। দেখো আমরা যতগুলা কি এক মাঝে প্লাস থাকুক, আমরা যতগুলা কি ইন্টিগ্রেশন করব সবগুলো জন্য একটাই প্লাস সি দেবো, ঠিক আছে। দেখো দুইটা কারণে ইন্টিগ্রেশন করছি কিন্তু প্লাস সি কয়টা একটাই দিছি, কারণ আমরা একটাই প্লাস সি দেবো, ঠিক আছে। দুইটা করছে এই কারণে মনে করো একটা প্লাস সি না, এরকম না, তুমি যে যতগুলো যোগ বিয়োগ আকারে থাকুক তোমার সি কয়টা হবে, একটাই হবে, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো, যদি আমাদের বিয়োগ থাকে জাস্ট কি করবা, এই প্রত্যেকটা আলাদা আলাদা করে বিয়োগটাকে মাথায় রেখে দুইটাকে আলাদা করে দেবো, তাহলে কি হবে দেখো তো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার m dx, এই মাইনাসটা কোথায় এই যে তোমার, আর x টু দি পাওয়ার n, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, সে আগের মতো দুটোকে ফর্মুলায় ফেলে দিয়েছে, ঠিক আছে, জাস্ট এই চিহ্নটাকে মাঝে মাইনাস থাকবে। ওকে, ঠিক আছে। এবার দেখো তাহলে যদি হয় তাহলে কি হবে দেখো তো, এখানে আমরা a থেকে b x টু দি পাওয়ার n dx, তাহলে কি করব দেখো তো, প্রথমে x টু দি পাওয়ার n কে করলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, আর এখানে কি আপার লিমিট আর কি উপরে কি সরি উপরে আপার লিমিট নিচে কি লোয়ার লিমিট। দেখো আমাদের নিয়ম কি, প্রথমে x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো মাইনাস x এর জায়গায় কি লোয়ার লিমিট, তাহলে দেখো x নিচে n বাই 1 কি দেখো ধ্রুবক পদ না, এটা সামনে রেখে দিলাম বা নিচে রেখে দিলাম, x এর পাওয়ার যদি b বসাই তাহলে কি হবে b টু দি পাওয়ার n মাইনাস, দেখো লোয়ার লিমিট বসাবো দ্বিতীয় বার, তাহলে কত হবে x এর জায়গায় যদি a বসাইলে আবার তোর কত হবে a টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কত n প্লাস 1, তাহলে এটা কি আমাদের আগে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে। x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো মাইনাস x এর জায়গায় পরে কি লোয়ার লিমিট। ওকে, ঠিক আছে। পরেরটা দেখো, এখানে একটা एग्जांपल দেওয়া আছে, কি বলছে 4x কিউব dx, দেখো ইন্টিগ্রেশন অফ
এদিকে দেখো 4x³ dx, ঠিক আছে? দেখো এই যে আমাদের 4টা কি আমাদের কনস্ট্যান্ট না, তাহলে 4টার সামনে নিয়ে আসো, 4 রাখলাম, দেখো এখন কি হয় ইন্টিগ্রেশন অফ x³ dx, ঠিক আছে? এখন চিন্তা করো 4 অফ x এর পাওয়ার কত 3 আছে, তাহলে কত হবে 3 প্লাস 1, নিচে কত হবে 3 প্লাস 1 প্লাস c, এখন নিচে কত এটা 4, তাহলে কি থাকবে আমাদের দেখো 4x³/4 প্লাস c, তাহলে দেখো 4 4 কাটা যায়, তাহলে কি থাকবে আমাদের x³ প্লাস c, ঠিক আছে? সরি x⁴/c, সরি এখানে কি হবে কাটাকে এই 4 আর এই 4 কাটা যায়, তাহলে কি থাকবে আমাদের x⁴ প্লাস c, দেখো এখানে কি আছে x⁴ প্লাস c, ঠিক আছে? দ্বিতীয়টা দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, দ্বিতীয়টা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন অফ 3x² x³ dx। এখন দেখো আমাদের যোগের ফর্মুলাতে আমরা কি লিখতে পারি, এখানে আলাদা লিখতে পারি 3x² dx প্লাস 5x³ dx, ঠিক আছে? দেখো দুটো আলাদা লিখলাম, মাঝে যোগ ছিল, যোগে ভাগ করে দিলাম। এখন এখানে 5 সামনে থাকবে, 5 যেহেতু ধ্রুবক, সরি এখানে 3 ধ্রুবক সামনে থাকবে, ধ্রুবক 3 থাকলো। x এর পাওয়ার কত হবে দেখো তো, x এর পাওয়ার 1 বাড়বে, তাহলে 2 আছে, কত হবে 3 হবে উপরে, তো 3x³ ডিভাইডেড কত, x এর পাওয়ার এখানে 2, তাহলে 2 প্লাস 1 নিচে কত হবে 3 হবে, তাহলে x³/3, তাহলে 3 কাটা যায়, প্লাস এখানে কত 5 সামনে ছিল থাকবে, x এর পাওয়ার এখানে ছিল কত 3, তাহলে 3 প্লাস 1 কত 4, তাহলে উপরে লিখবো কত 3 প্লাস 1, একটু ভাঙাই লিখে দিয়েছি কত 3 প্লাস 1 প্লাস c, তাহলে আলটিমেটলি आंसर কত হবে এখানে x³ প্লাস 5 x⁴/4 প্লাস c, তাহলে आंसर কত হচ্ছে দেখো x³ প্লাস 5 4 x⁴ প্লাস c, ঠিক আছে? বুঝছো, ইন্টিগ্রেশন কিন্তু খুবই সহজ, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা আর ওই ফর্মুলায় ফেলে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এটা অনেক সহজ, কিন্তু এগুলো অনেক সহজ। ওকে, পরেরটা দেখো এইখানে কি দেওয়া আছে x³ প্লাস x² dx এর ইন্টিগ্রেশন করা লাগবে। দেখো আমরা যদি একটু দেখো এদিকে আমরা না থাকে প্লাস x² dx, ঠিক আছে? এবার দেখো এ ভাঙে দাও আলাদা করে, দেখো x³ ভাগ x² প্লাস এখানে ভাগ x², দেখো প্রতিটাকে দেখো এইটা দিয়ে এইটা ভাগ করতে পারি, প্লাস এইটা দিয়ে এইটা ভাগ করতে পারি, দুটো ভাঙাই দিলাম dx। দেখো এখানে প্রথমটা কি আসে আমাদের, প্রথমটা হচ্ছে x² আর x³ কে x² দিয়ে ভাগ করলে কি থাকে শুধু x থাকে, প্লাস দেখো একটা x এর নিচে একটা x কাটা যায়, কি থাকে নিচে একটা x থেকে যায় dx। এখন দেখো ইন্টিগ্রেশনকে ভাগ করে দিই, তাহলে কি ভাঙাই দিলে কি হবে x dx প্লাস ইন্টিগ্রেশন 1 ভাগ dx। এখন দেখো নিজেই বলতে পারবা এখানে x এর পাওয়ার কত 1 এর পাওয়ার, তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কি হবে x এর পাওয়ার 1 প্লাস 1 হবে 1 প্লাস 1 প্লাস ln x ইন্টিগ্রেশন করলে কি হবে, সরি 1/x কি ইন্টিগ্রেশন আমাদের ln x, 1/x কি ইন্টিগ্রেশন করলে কি হবে ln x, আর শেষে কি প্লাস c, তাহলে আলটিমেটলি এখানে কি হবে आंसर আসবে x² 2 প্লাস ln x প্লাস c, তাহলে आंसर কি হবে দেখো x² 2 প্লাস ln x প্লাস c, ঠিক আছে? বুঝছো, খুবই ইজি, খুবই ইজি, টেনশন নেওয়ার ভয় পাওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই, এগুলো কিন্তু খুবই ইজি এবং আমরা এগুলো করে ফেলতে পারি। ওকে, দেখো आंसर এইটাই আসছে আমাদের। ওকে, তাহলে দেখো পরের লাইন দেখো, পরে আরেকটা আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো এটা নির্দিষ্ট যৌগজ, এটা কি আমাদের নির্দিষ্ট যৌগজ দেওয়া থাকলে কিভাবে করবো আমরা দেখো, তাহলে আমাদের এইটা যে আমরা করার চেষ্টা করি, দেখো কি হবে 3 থেকে 6 ইন্টিগ্রেশন, তারপর কত x⁵ dx। এখন চিন্তা করো x⁵, তাহলে n এর মান কত এখানে 5, তাহলে উপরে n এর মান 1 বাড়বে, তাহলে x⁵ প্লাস 1 মানে কত 6, নিচে কত হবে 6 হবে, আর এর লিমিট কত থেকে কত বলো তো 3 থেকে 6। এখন চিন্তা করো তাহলে 1/6 সামনে রাখো, x এর পাওয়ার প্রথমে কত আপার লিমিট বসাও, তাহলে 6 এর পাওয়ার 6, তাহলে প্রথমে কত আমাদের দেখো 6 এর পাওয়ার 6 মাইনাস দ্বিতীয় কি আপার লিমিট কত দেখো 3, তাহলে লোয়ার লিমিট হলো 3 এর পাওয়ার কত হবে 6 হবে, তাহলে এখান থেকে ক্যালকুলেটরে বসাই आंसर কত আসবে আমাদের 765.4, ঠিক আছে? সরি 764.5, 76 এই ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেটর কাজ 7654.5, ঠিক আছে? বুঝছো, এদিকে ওইটার आंसर জাস্ট ক্যালকুলেটরে বসাবা। ওকে, এবার দেখো পরেরটা দেখো এইটা এখানে কি আছে তোমার দ্বিতীয় ইন্টিগ্রেশন কি আছে দেখো, এটা কয় না 4 নাম্বারটা 4, এটা 5,
ওকে দেখো এটা কি বলছে আমাদের ইন্টিগ্রেশন কত 0 থেকে 2 পর্যন্ত x স্কয়ার ইনটু x মাইনাস 2। তাহলে দেখো x স্কয়ার দিয়ে গুণ করে তাহলে কি হবে এখানে দেখো 0 থেকে 2 x কিউব মাইনাস 2x dx। এখন দেখো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি আমরা সবগুলোকে। দেখো তাহলে আমরা ইন্টিগ্রেশনটা মাঝে মাইনাসে মাইনাসের জন্য ভাঙাই দিই 0 থেকে 2 x কিউব dx মাইনাস 2x 0 থেকে 2 dx। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো x কিউব এর ইন্টিগ্রেশন করে কি হবে x এর পাওয়ার n, n এর মান x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে উপরে x এর পাওয়ার n মানে কত x এর পাওয়ার 3, তাহলে উপরে কত x এর পাওয়ার 4 ডিভাইড বাই 4। আবার লিমিট কত দেখো লিমিট 0 থেকে 2 মাইনাস এখানে কত হবে 2 ইনটু x স্কয়ার বাই 2। তাহলে এর লিমিট কত হবে দেখো লিমিট হবে 0 থেকে 2 ই থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিমিট দিয়ে বসাই দেখো এখান থেকে আমরা ব্যাকে আসে দিকে। এখন দেখো এখানে 4 তাহলে 2 এর পাওয়ার 4 মাইনাস কত 0 এর পাওয়ার 4 ডিভাইড বাই 4 মাইনাস এখানে কত হবে 2 টো কাটা যায় দেখো এবার 2 এর স্কয়ার মাইনাস 0 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে आंसर কত হবে আলটিমেটলি আমাদের এখানে যদি আমরা মান বের করো মান আসবে দেখবা। আচ্ছা এখানে কি ছিল ও সরি এইখানে আচ্ছা এখানে 2 x স্কয়ার দিয়ে গুণ করছিলাম সরি, তাহলে 2x স্কয়ার তাহলে x কিউব এখানে x কিউব হবে সরি এখানে x এখানে x স্কয়ার হবে সরি, তাহলে এখানে হবে তোমার x স্কয়ার নিচে কই x কিউব বাই 3 তাহলে এখানে 2 ই থাকবে। তাহলে নিচে হবে কত তোমার এটা হবে x স্কয়ার বাই মাইনাস 2x কিউব বাই 3। ঠিক আছে, এর লিমিট কত 0 থেকে 2। তাহলে লিমিট যদি বসাই দাও দেখো তাহলে এখানে কি থাকবে 3। তাহলে দেখো এই লিমিট যদি মান বসানো তো মাইনাস 1 বাই 1.33 হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্যালকুলেটরে বসালে মান হয়ে যাবে। বুঝছো ক্লিয়ার? এখানে করা আছে দেখো এখানে যদি x এর পাওয়ার কত 3 প্লাস 1 মানে 4 নিচে কত x এর পাওয়ার 3 প্লাস 1 নিচে কত 3 প্লাস 1 তাহলে এর পাওয়ার কত লিমিট কত 0 থেকে 2 মাইনাস 2 বাইরে থাকবে x স্কয়ার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে দেখো তাহলে এখানে দেখো উপরে x এর পাওয়ার 4 বাই 4 থাকলো আর কত লিমিট 0 থেকে 2 আর পরেরটা কত x কিউব বাই 3 এই লিমিট কত 0 থেকে 2 তাহলে এখানে কিন্তু লিমিট x এর লিমিট প্রথমে বসাই দাও x এর লিমিট কত 2 হ্যাঁ আপার লিমিট 2 মাইনাস 0 বাই 4 এখানে 2 ইনটু দেখো x এর লিমিট হতে কত আপার লিমিট ছিল 2 তাহলে 2 বসাইছি 2 আর লোয়ার লিমিট কত 0 0 এর পাওয়ার যাই বসা 0 ই হবে এর কত 3 তাহলে এটা মানে কত 4 আর এটা মানে মাইনাস 5.33 তাহলে आंसर হবে কত মাইনাস 1.33। ওকে ঠিক আছে, তাহলে দেখো পরেরটা যাই। এবার আসে আমাদের সম্ভাবনা ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে, এখন দেখো সম্ভাবনা ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন কি যে ফাংশনের মাধ্যমে আমরা x এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন প্রবাবিলিটির মান পাবো। ঠিক আছে, আচ্ছা কি বলা আছে ধর x যদি একটা কি হয় বিচ্ছিন্ন দ্বৈবচলক হয় এবং এর মান কি দেখো x1 x2 x3 এটা কি ও সসীম ও গণনাযোগ্য হইতে হবে, আমাদের কি অসীম সংখ্যক হইতে পারবে না। চলকটির সম্ভাবনার ফাংশন হবে তোমার px অফ xk বসাবা। ঠিক আছে, মানে xk বসাবা তখন কি হবে কি 1 2 3 তার মানে মেইন কথা হলো তোমার এখানে যে x এর ভ্যালু x1 x2 x3 এরকম যদি বসাও তুমি সম্ভাবনা মান পাবা। যে ফাংশনের মাধ্যমে তুমি x এর বিভিন্ন মানের জন্য সম্ভাবনার মান পাবা ওই ফাংশনটাকে আমরা কি বলবো সম্ভাবনা ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে, আবার বলি যে ফাংশন কি বলছি এখানে কি একটা স্বাধীন চলক থাকবে একটা গতিশীল চলক থাকবে। এখানে স্বাধীন চলক হলো x এর মান, ঠিক আছে, x এর বিভিন্ন মান বসাইলে তুমি কি প্রবাবিলিটির মান পাবা সম্ভাবনার মান পাবা। তাহলে যে ফাংশনের মাধ্যমে তুমি x এর বিভিন্ন মান বসাইলে সম্ভাবনার বিভিন্ন মান পাবা ওই ফাংশনটা আমরা কি বলবো সম্ভাবনা ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইগুলোই বলা আছে তুমি একটু দেখো তাহলে তুমি কি বুঝতে দেখো সম্ভাবনা ফাংশনের দুইটা কন্ডিশন আছে। কয়টা সম্ভাবনা ফাংশন হইতে দুইটা কন্ডিশন লাগবে। দেখো এখানে আমাদের যদি আমরা কি বলি ফর্মাল ডেফিনিশন দিয়েছে দেখো যে বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা মান দেখো দেখেন কার জন্য এই দেখো সম্ভাবনা কার জন্য বিচ্ছিন্ন দৈব চলকের জন্য কার জন্য সম্ভাবনা ফাংশন আমরা বের করতে পারি কার জন্য বিচ্ছিন্ন দৈব চলকের জন্য। ঠিক আছে, তাহলে দেখো বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাথে নির্ণয় করা হয় তাকে আমরা কি বলি সম্ভাবনা ফাংশন। ঠিক আছে, তাহলে কি আমরা কি বলবো দৈব ফাংশন দেখি দৈব বিভিন্ন দৈব চলক
বিচ্ছিন্ন দৈব চলক। কোন চলক হইতে হবে? বিচ্ছিন্ন দৈব চলক। ঠিক আছে, বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা আমাদের প্রবাবিলিটি ফাংশন ব্যবহার করি। আর কত? আমাদের অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে, এটা আমাদের পরে আছে। এখন দেখো তাহলে কি, দেখো আমাদের প্রবাবিলিটি ফাংশনের সংজ্ঞা আমরা এইভাবে দিব, বিচ্ছিন্ন দৈব চলকের বিভিন্ন মানের জন্য আমরা প্রবাবিলিটি মান যে গাণিতিক মাধ্যমে পাই ওইটাকে আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে, ওকে। এবার দেখো প্রবাবিলিটি ফাংশনের সাধারণত কি, দেখো পি অফ এক্স প্রকাশ করি। এখানে কি এক্স, কি এখানে এক্স বিচ্ছিন্ন দৈব চলক। ঠিক আছে, আর এই সম্ভাবনা ফাংশন কি সবসময় পি এক্স কয়টা, দুইটা কন্ডিশন আছে, কয়টা? পি এক্স